গীতার কথা শুনে অবাক হয়ে গেল স্বস্তিক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে গীতা চলে এসেছে। পদ্মর বিয়ের কথা শুনে প্রচণ্ড রেগে যায় গীতা, আর মেনে নিতে পারে না এসব কিছু। গীতা তখন বলে, পদ্ম, তোকে আমি কোনোভাবেই কষ্ট পেতে দেব না। ওঠ পদ্ম, ওঠ, আমার সাথে চল, আর এদের সব কটাকে এবারে থানায় নিয়ে গিয়ে বড়বাবু আসল ডোজ দেবে। তখন বুঝবে কত ধানে কত চাল। এই রকমভাবে মেয়েদের সাথে অসভ্যতামি করা, প্রথমে তুলে নিয়ে যাওয়া আর তারপরে বিয়ে করা, আজ আমি ওকে ছাড়বো না। বাবুসোনা আজকে বুঝবে কত ধানে কত চাল। আর ঠিক তখনই বাবুসোনাকে অ্যারেস্ট করতে যায় বড়বাবু। তার মধ্যেই পদ্ম বারণ করে, ওকে ছেড়ে দিন। কথাটা শোনার পর গীতা তো অবাক হয়ে যায় আর বলে, তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে পদ্ম? তুই এসব কি বলছিস? পদ্ম বলে, হ্যাঁ অকুল দিদি, আমি যা বলছি তা একদম ঠিকই বলেছি। আমার বিয়ে হয়ে গেছে, আমি তো আর কোনোভাবেই ওনাকে অ্যারেস্ট করতে দিতে পারবো না, সেটা আমার পক্ষে সম্ভব না। এরপরে গীতা বলে, তুই কিন্তু ভুল করছিস পদ্ম, তুই এদের লোভে পা দিস না। এরা তোকে লোভ দেখাচ্ছে, এরা তোকে লোভ দেখিয়ে অনেক বড় ক্ষতি করে দেবে তোর, তুই হারিয়ে যাবি পদ্ম। কিন্তু পদ্ম তখন বলে, আমি হারাবো না উকিল দিদি, তুমি আমার কথাটা শোনো, আমাকে আমাকে প্লিজ, তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে আমার মতন থাকতে দাও। পদ্মকে তবুও ভালো করে বোঝাতে থাকে গীতা, আর বলে, তোর জন্য আমি কি না করেছি পদ্ম, কি না করেছি, আর আজকে তুই আমার সাথে এইভাবে কথা বলছিস। আমি যে মেনে নিতে পারছি না, সব কিছু হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে পদ্ম, এখনও সময় আছে, তুই এরকম করিস না। কিন্তু পদ্ম কোনো কথা শুনতেই চাইছে না। পদ্ম তখন বলে, না অকুল দিদি, আর তুমি কৃপান দাদাকে ধরে নিয়ে যেও না, এখন আমি ওনার স্ত্রী হয়ে গেছি। উনি উনি আমাকে বলেছে আমাকে যথাযথ স্ত্রীর সম্মান দেবে। ওই যে দেখছো কৃপান দাদার মা, উনি বলেছে আমারও মা হবে, আর এই যে দিদি, দিদি আমার দিদি হবে, বাবা আমার বাবা হবে। আমি একটা গোটা পরিবার পেয়ে গেলাম উকিল দিদি, আমাকে আমাকে তুমি ছেড়ে দাও। তখনই গীতা বলে, তোর চোখে মুখে আমি লোভ দেখতে পাচ্ছি পদ্ম, এরপর কিন্তু তুই অনেক বড় শাস্তি পেতে চলেছিস। এখনো সময় আছে, বল, এখনো সময় আছে, ভাব কি করবি। তখনই অগ্নিজিৎ মুখার্জি চলে এসেছে আর বলে, কি হচ্ছেটা কি? হ্যাঁ অ্যাডভোকেট গাঙ্গুলি, আপনি কিন্তু অন্যায় করছেন। আপনি হয়তো জানেন না ওদের শাস্ত্র মতে বিয়েটা হয়ে গেছে, আর আইনি মতেও হয়েছে। দিয়া, সার্টিফিকেটগুলো দাও তো দেখি। এরপর রেজিস্ট্রি যে সার্টিফিকেট আছে সেগুলো সব দেখাতে থাকে গীতাকে, আর বলে, এরপরেও আপনি গীতা গাঙ্গুলি হয়ে এত অন্যায় করবেন বলুন? আপনি তো জানেন যে আইনত ওরা দুজন স্বামী স্ত্রী, তাই আপনি ওদেরকে চাইলেও আর আটকাতে পারবেন না। এবার অন্তত ভাবুন নিজের কথাটা। তখনই গীতা বলে, আপনি কিন্তু অন্যায় করলেন, অনেক বড় অন্যায় করলেন আপনি অগ্নিজিৎ মুখার্জি। এই পাপের শাস্তি আপনাকে পেতেই হবে আপনাকে শাস্তি। তখনই অগ্নিজিৎ বলে, আমি কোনো অন্যায় করেছি বলে আমার তো মনে হয় না, আর যেটা ঠিক ছিল করার সেটাই করেছি। তখনই কাব্য বলে, আচ্ছা গীতা, তোমাকে আমরা এত কিছু কৈফিয়ত কেন দেব বলো তো? কিসের জন্য তোমাকে আমরা এত কৈফিয়ত দেব না? আর তাছাড়া আমার ভাই আর ভাইয়ের বউকে নিয়ে আমরা এখন বাড়িতে ফিরে যাব, সব কিছুই যখন শেষ হয়ে গেছে। তখন গীতা বলে, পদ্ম, তুই খুশি এই বিয়েতে? তুই খুশি? এই বিয়েটা তো বন্দুক দেখিয়ে হয়েছে, এই বিয়েটা কি ভালোভাবে হয়েছে বল? তুই কেন বুঝতে পারছিস না? এই ছেলেটার শাস্তি হওয়াটা দরকার। এই ছেলেটার যদি শাস্তি না হয় তাহলে গোটা সমাজ একদম কলুষিত হয়ে যাবে, মেয়েদের মাথা ছোট হয়ে যাবে, আইন অন্ধ হয়ে যাবে। এটা আমি হতে দিতে পারি না। এই ছেলেটা তো শাস্তি পাবেই, আর একে আমি নিজে শাস্তি দেব, নিজে। তুই দেখে নিস পদ্ম, এ আমাকে মারতে চেয়েছিল অনেকবার, ওর সাথে যা যা করার দরকার আমি এখন তাই করব, এবার দেখ কি করি। অগ্নিজিৎ মুখার্জি বলে, চাইলেও আপনি আর কিচ্ছু করতে পারবেন না, আপনাকে কিচ্ছু করতে দেওয়া হবে না, বুঝতে পেরেছেন? চাইলে দেখুন কিছু করতে পারেন কি না। এর মধ্যেই কিরণকান্তি বলে, বাইরে আমার পার্টির ছেলেরা অপেক্ষা করছে, আমি একটা টু শব্দ করব, ওরা এখানে হাজির হয়ে যাবে, তাই উল্টো পাল্টা কিছু করলে কিন্তু তার জন্য আপনাকে, মানে এই যে অ্যাডভোকেট গাঙ্গুলি, আপনাকে অনেক পরিস্থিতি সামলাতে হতে পারে। গীতা তখন বলে, আমি সব কিছু সামলে নিতাম যদি পদ্ম আমার সাথে থাকতো, কিন্তু পদ্ম আমার সাথে নেই, তাই এই মুহূর্তে আমি কিছু করতে পারছি না। তবে এমন একটা সময় আসবে যে এই কৃপান তার কুকর্মের শাস্তি পাবে। হ্যাঁ, শাস্তি পাবে কৃপান। সবার সামনে মাথা নিচু করে গীতা বেরিয়ে যাচ্ছে, আর তখনই খুব কান্নাকাটি করতে থাকে পদ্ম, আর বলতে থাকে,
উকিল দিদি আমাকে ক্ষমা করে দিও। আমি জানি আমি তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেললাম। আমার ব্যাপারে তুমি আর এসো না গো, না হলে বারবার এইভাবে তুমি কষ্ট পাবে, যেটা আমি একদমই মেনে নিতে পারবো না। গীতা তো চলে গেছে বাড়িতে। গীতা বাড়িতে গিয়ে পুরনো সমস্ত কথা ভাবতে থাকে আর ভাবে এটা কি করে হয়ে গেল, কোথা থেকে কি ঘটে গেল, আমি তো বিশ্বাসই করতে পারছি না। তার মধ্যেই দেখা যায় যে স্বস্তিক চলে এসেছে। স্বস্তিক এসে বলে, আমি জানতাম তুমি এখানেই থাকবে, সেই জন্যই এখানে এসেছি। শুভ দৃষ্টি, মালা বদল, 7 পাকে ঘোরা সবই তো হয়ে গেছে। এখন বাকি রয়েছে শুধু সিঁদুরদানটা। সিঁদুরদানটা হয়ে গেলেই পুরো বিয়েটা সম্পন্ন হবে, আর সেটার জন্যই আমি চলে এসেছি। দেখো গীতা, আমি জানি ড্যাডি যেটা করেছে সেটা একদমই ঠিক করেনি। তুমি পারবে, তুমি পারবে স্বয়ং অগ্নিজিৎ মুখার্জিকে জব্দ করতে, আর সেটার জন্যই আমি অপেক্ষা করে রয়েছি। কিন্তু তার জন্য তো তোমাকে মুখার্জি বাড়িতে যেতে হবে। এই সিঁদুরটা আমি তোমাকে পরিয়ে স্ত্রীর সম্মান দিতে চাই। আমি চাই তুমি আমার স্ত্রী হয়ে সসম্মানে এবারে ওই বাড়িতে থাকো। যেই ভুল বোঝাবুঝিটা ছিল, যেই মিথ্যে বলাবলিটা ছিল, সে সমস্ত কিছু আর থাকবে না। তখনই গীতা বলে, না স্বস্তিকবাবু, এটা হতে পারে না। এরপর স্বস্তিক তো সিঁদুরটা পরাতে সবে গেছিল, কিন্তু গীতা আটকে দেয় আর বলে, এটা সম্ভব না। আপনি আমার একটা কথা রাখবেন স্বস্তিকবাবু? দেখুন, আমি আপনাকে যেটা বলতে চাই সেটা খুবই সহজ সাধারণ একটা কথা, যেটা না বললে আমি হয়তো ভালো থাকতে পারবো না। কথাটা বলাটা দরকার। আমি কোনোভাবেই এখন এই সিঁদুরটা পরতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। পদ্মর সাথে যেই অন্যায় হয়েছে, সেই অন্যায়ের একটা হেস্তনেস্ত আমাকে করতেই হবে, না হলে যে আমি ভালো থাকতে পারবো না স্বস্তিকবাবু। আর তখন স্বস্তিক বলে, কিন্তু গীতা, সিঁদুরটা পরিয়ে দিলে কি এমন ক্ষতি হবে? গীতা তখন বলে, সিঁদুরটা পরিয়ে দিলে কোনো ক্ষতি হবে না, কিন্তু আমি সেই সিঁদুরটা এখন আমি পরতে পারবো না। আর তখনই স্বস্তিক অবাক হয়ে যায়। এর মধ্যেই চলে এসেছে জাগৃতি আর বলে, কি ব্যাপার, তুমি তুমি এখানে কেন রয়েছে? চলো বাড়িতে চলো, এখনো সিঁদুরদানটা বাকি রয়েছে। সিঁদুরদান না হলে বিয়ে সম্পন্ন হবে না, চলো বলছি। কিন্তু গীতা তো যেতেই চায় না আর বলে, আমার পক্ষে ওই বাড়িতে যাওয়া সম্ভব না, আর আমি বিয়েও করতে পারবো না। কথাটা শোনার পর জাগৃতি তো অবাক হয়ে গেছে আর বলে, কেন কেন তুমি বিয়ে করতে পারবে না? সব তো ঠিকই ছিল। স্বস্তিক তখন বলে, দাঁড়াও না মা, ওনার কথাটা শুনতে দাও। আর তখনই গীতা বলে, যবে যবে ওই অগ্নিজিৎ মুখার্জিকে শাস্তি দিতে পারবো, কৃপান যে অন্যায় করেছে তার শাস্তি দিতে পারবো, পদ্মকে একটা সুস্থ স্বাভাবিক জীবন ফিরিয়ে দেব, ততদিন আমি কোনোভাবেই এই সিঁদুর পরবো না। আর যদি আমি এই কেসে হেরে যাই, তাহলে সারাটা জীবন আমি আইবুড়ো থেকে যাব। বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন। তখনই জাগৃতি বলে, গীতা, এসব তুমি কি বলছো? গীতা তখন বলে, হ্যাঁ, আমি একদম ঠিক বলেছি। আর স্বস্তিক নিজেই এই কথাটা শুনে চমকে গেছে আর বলে, এবার তাহলে কি হবে? তাহলে কি গীতার সাথে আমার কোনোদিনও মিল হবে না?